ঐকমত্য কমিশনের সুপারিশে উত্তপ্ত রাজনীতি, গণভোট নিয়ে পরস্পর বিরোধী অবস্থান, সনদ স্বয়ংক্রিয় বাস্তবায়ন সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলছেন আইন। উত্তরা থেকে মতিঝিল সম্পূর্ণ রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক, ফার্মগেট বিজয় সরণি অংশের বিয়ারিং প্যাড পরীক্ষা। উৎপাদিত খাদ্যের 1/3-এরও বেশি যাচ্ছে ডাস্টবিনে, খাদ্য নিরাপত্তাহীনতায় 1.5 কোটি মানুষ, অপচয় রোধে কঠোর নীতিমালা করার তাগিদ। এবং 6 বছর পর বৈঠকে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং, এপেক সম্মেলনের ফাঁকে আলোচনা, গুরুত্ব পেয়েছে বাণিজ্য ও তাইওয়ান ইস্যু, গণমাধ্যমের প্রতিবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেরজিন। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশের পর আবারও উত্তাপ রাজনীতিতে। গণভোট কবে হবে তা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে দলগুলো, আর এই অনড় অবস্থান রাজনীতি ও নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে পরবর্তী সংসদ 270 দিনের মধ্যে সনদ বাস্তবায়ন না করলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন তা আইনি ও সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করেন বিশেষজ্ঞদের অনেকে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল, এখন আবার ঐকমত্য কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে। মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। জুলাই সনদ সইয়ের পর অংশীজনদের আশা ছিল মিটমাটের পথে রাজনৈতিক বিতর্ক, তবে মঙ্গলবার সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে সংশয়। প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। এবারের রাজনৈতিক বিতর্কের নেপথ্যে প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়ন আদেশের যে সুপারিশ জমা দিয়েছে ঐকমত্য কমিশন তাতে নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের প্রসঙ্গ না রাখা, এছাড়া গণভোট কবে হবে তা নিয়ে সুপারিশে 2 বিকল্পই রেখেছে কমিশন। তবে বিএনপি নির্বাচনের দিন গণভোট চাইলেও নভেম্বরেই গণভোটের দাবিতে অনড় জামায়াত। বিশ্লেষকরা মনে করেন দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানে সুরাহা না হলে অনিশ্চয়তা বাড়বে রাজনীতি আর নির্বাচন ঘিরে, যা সুখকর হবে না কারোর জন্যই। অনড় থাকলে তো সংকট তৈরি হবেই, নির্বাচন হবে না, ঠিক টাইমে হবে না, কিন্তু সেই রিস্কই তারা নিবে আমার মনে হয় না। নির্বাচনটা 2 মাস যদি পিছায় যায় তাহলেও যে এই নির্বাচন হবে এরকম অ্যাসিওরেন্স নাও থাকতে পারে। হয়তো ডক্টর ইউনূস আবার রাজনৈতিক দলগুলোকে ডাকবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন যে কোনো একটা মানে তারা যদি তারপরেও না মানে তখন তো ওনাকে রুলিং দিতেই হবে। ঐকমত্য কমিশনের আরও কিছু প্রস্তাব ঘিরে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নানা মহলে। সনদ বাস্তবায়নে পরবর্তী সংসদকে 270 দিন বেঁধে দেয়া, নতুবা সংবিধানে স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির যে সুপারিশ করেছে কমিশন সেটিও নজিরবিহীন আর সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজীবীদের অনেকে। কনস্টিটিউশনে যে বিষয়টা নেই সেটা আদালত তো বলতে পারবে না যে 270 দিনের মধ্যে না হলে এটা কনস্টিটিউশন অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে যাবে। সুতরাং নজিরের তো প্রশ্নই আসে না, এরকম কোনো বিষয় অতীতে কখনো হয়নি। কনস্টিটিউশন যে কোনো বিধানকে যদি সন্নিবেশিত করতে হয় সেটা সংসদ ছাড়া সম্ভব নয়। যেটা বলা হয়েছে যে এই বিষয়টা যদি সন্নিবেশিত না হয় 270 দিনের মধ্যে এটা অটোমেটিক্যালি প্রতিস্থাপিত হয়ে যাবে, এটার আসলে কোনো কনস্টিটিউশনাল বা আইনগত ভিত্তি নেই। কমিশন কোনো সুপারিশ করলে এটা সুপারিশ পর্যন্তই থাকবে, কিন্তু এটা অটোমেটিক্যালি কনস্টিটিউশনের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটা আসলে হবে না এবং এটা আইনগত কোনো ভিত্তিও নেই। সার্বভৌম সংসদকে আগের কোনো সরকার কিছু বেঁধে দিতে পারে কিনা সে প্রশ্ন তুলছেন আইনজ্ঞদের অনেকে। সংসদ উইল নট বি ডিক্টেটেড বাই এনিবডি। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ফার্মগেট বিজয় সরণি অংশের বিয়ারিং প্যাড পরীক্ষার পর উত্তরা থেকে মতিঝিল সম্পূর্ণ রুটে চলছে মেট্রো রেল। এই মুহূর্তে ফার্মগেট স্টেশনে আছেন সহকর্মী MA আজিম, সরাসরি যাচ্ছি সেখানে।
আছি ফার্মগেট মেট্রো স্টেশনে। এখানে কিন্তু গতকাল রাতে একটি ঘোষণা এসেছিল যে মেট্রো রেল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। তবে তারপরেই কিন্তু আসলে যেহেতু শেষ মুহূর্তে এই ঘোষণাটি আসে এবং তারপরেই সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে সকাল থেকে আসলে মেট্রো রেল চলবে কিনা, এবং সেই দুশ্চিন্তার অবসান কিন্তু আমরা সকালে দেখেছি যে স্বাভাবিক গতিতেই মেট্রো রেল চলাচল করছে। এই মুহূর্তে কিন্তু দেখছি যে যারা এখানে আসছেন ফার্মগেট স্টেশনটি হয়ে মতিঝিল বা উত্তরা যাবেন তারা কিন্তু এখান থেকে প্রবেশ করে তাদের যে গন্তব্য সে গন্তব্যে যেতে পারছেন, এবং যারা বিভিন্ন গন্তব্য থেকে এখানে আসছেন তারাও কিন্তু এখানে নেমে স্বাচ্ছন্দ্যেই তাদের যাত্রা সম্পন্ন করছেন। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে না, আজকে কিন্তু কোনো ভোগান্তির চিত্র তাদের চোখে পড়েনি এবং স্বাভাবিক গতিতেই সব কিছু চলছে। এবং যারা রীতিমতো এই রুট ধরে চলাচল করেন বা কর্মস্থলে যাওয়া আসা করেন তারা কিন্তু গতকালকে রাতে যে বন্ধ ঘোষণার যে বার্তাটি আসে সেই বার্তাটি আসার সাথে সাথে কিন্তু তারা দুশ্চিন্তাগ্রস্ত হন। এবং যেহেতু মেট্রো রেল বন্ধ থাকলে যানজটের নগরী আরও যানজটে পরিণত হয় এবং সেক্ষেত্রে তাদের যে যাত্রাপথ সেটি ভোগান্তিতে রূপ নেয় এবং তারা আসলে তাদের কর্মস্থলে যাওয়া নিয়ে একটি দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এবং পরবর্তীতে সকালে কিন্তু তারা মেট্রো রেল সচল পাওয়ায় তারা সেই খুশি হয়েছেন বলে আমাদেরকে বলেছেন। তবে তারা একটি কথা আমাদেরকে জানিয়েছেন যে এই যে হঠাৎ করেই যে মেট্রো রেল বন্ধ ঘোষণাটি আসে সেই ঘোষণার ফলে তারা কিন্তু বারবারই বাধাগ্রস্ত হন, কারণ তারা একটি নির্ধারিত টাইম ধরে রাখেন অফিসে যাওয়া বা বাসায় ফেরার ক্ষেত্রে, এবং সেটি যখন হঠাৎ করেই বন্ধ ঘোষণা আসে তখন কিন্তু সেই জায়গা থেকে তারা একটি ভোগান্তিতে পড়ে যান। এবং গতকালকে রাত্রেও কিন্তু সেই রকমের একটি ভোগান্তির চিত্র এই এলাকায় তৈরি হয়েছিল। এবং আমরা মেট্রো স্টেশন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে রাতে এই ফার্মগেট স্টেশনটির যেই অংশ থেকে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়েছিল সেই অংশের আগে বা পিছে থেকে একটি ঝাঁকুনি হয় এবং সেই ঝাঁকুনির ফলে কিন্তু আসলে ঝুঁকি বিবেচনায় মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয়েছিল সাময়িকভাবে, এবং সেটি কিন্তু রাতের মধ্যেই কাজ সম্পন্ন হওয়ায় সকাল থেকে আবার স্বাভাবিক গতিতে মেট্রো রেল চলাচল করছে। তো এই ছিল আমার কাছে মেট্রো রেল চলাচলের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফার্মগেট মেট্রো স্টেশনে। দেশে বছরে প্রায় 2,10,00,000 টন খাবার অপচয় হচ্ছে, যা মোট উৎপাদিত খাদ্যের 1/3 বেশি। অথচ একই সময়ে 1,60,00,000 মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়। বাজার, রেস্টুরেন্ট ও বাসাবাড়ি মিলিয়ে তৈরি হচ্ছে বিপুল খাদ্য বর্জ্য, যার বড় অংশই খাবার যোগ্য। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা বাড়ানো ও কঠোর নীতিমালা প্রণয়ন ছাড়া অপচয় রোধ সম্ভব নয়। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। একদিকে নষ্ট হচ্ছে খাবার, অন্যদিকে অনাহারে দিন কাটছে বহু মানুষের। বছরে দেশে অপচয় হচ্ছে প্রায় 2,10,00,000 টন খাবার, যেখানে কিনা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে 1,60,00,000 মানুষ। বাজার, ময়লার ডাম্পিং স্টেশন, রেস্টুরেন্ট, বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গত 10 মাসে শুধু শহর এলাকায় তৈরি হয়েছে প্রায় 1,41,00,000 টন বর্জ্য। বস্তার বস্তা বাতা নেওয়া লাগছে, কিন্তু আসলে গরিবের তো খাইবারই হইতেছে না। এই খাবারগুলো যদি ভালো থাকতে গরিব মানুষের দিত তাহলে তারা খাইয়া একটু অভুক্ত মানুষগুলা ভুক্ত হইত। একটা বিল্ডিং থেকে যে খাবারটা নষ্ট হয় 2-3টা পরিবারে খাইতে পারে। দেশে মোট উৎপাদনের 34% খাবার নষ্ট হওয়া শুধু অদূরদর্শিতা নয়, মানবিক সংকটও বটে, যা প্রভাব ফেলছে সুস্থ অর্থনীতিতেও। দেশের সকল সিটি কর্পোরেশন ও থানা এলাকায় দৈনিক বর্জ্য তৈরি হয় 47,000 টন, আর ঢাকায় 2 সিটিতে তৈরি হয় 7,500 টন, যার মধ্যে 70 থেকে 75% খাবারের বর্জ্য। গত 10 বছরে শহর এলাকায় দৈনিক তৈরি হওয়া বর্জ্য বেড়েছে 3 গুণ, যা কিনা 2040 সালে গিয়ে বাড়বে আরও 3 গুণ। উৎপাদন থেকে পরিবহন পর্যায়ে প্যাকেজিং ঠিক করা গেলেই অনেকাংশে কমে আসবে খাদ্য অপচয়। পাশাপাশি খাদ্যকে নষ্ট না করে পুনর্ব্যবহার করেও তা কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞের। একদিন বা 2 দিন আগে নরম হওয়ার আগে যদি এগুলোকে বিতরণ করে দেওয়া হয় গরিব লোকদেরকে, তাহলে কিন্তু এটার ব্যবহারটা মানে এই ওয়েস্টটা না হয় মানুষের পর্যায়ে যাবে। ওয়েস্ট ফুড ফর অ্যানিমাল কনজাম্পশন এটাও কিন্তু করা যেতে পারে। এই ফুড ওয়েস্ট কমাতে গেলে কিন্তু আমাকে এই পুরা এই যে উৎপাদন থেকে বিতরণ ব্যবস্থাপনায় কিন্তু একটা পরিবর্তন আনতে হবে, এটা প্রয়োজন। খাদ্য অপচয় রোধে সরকারের স্বাস্থ্যের বিধিমালা প্রণয়ন করা উচিত বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সচেতন করার জন্য একটি প্রচার অভিযান যেমন করা দরকার, তেমনি এটিকে আইনি
বাধ্যবাধকতার মধ্যেও আনা উচিত। কেউ হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে বা বিয়েতে গিয়ে যদি খাবার নষ্ট করে তাকে আইনের আওতায় আনা। খাদ্য অপচয়ের প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সরকার নীতিমালা করলে ব্যবস্থা নেয়ার কথা। মানুষকে যখন সচেতনতা নিশ্চিত করানোর জন্য যখন তাকে একটা শাস্তির আওতায় আনা হবে, তখনই কেবল এই শহরের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক হবে। আমাদের যেহেতু প্রতিটা ওয়ার্ডে নেটওয়ার্ক আছে, আমরা ওয়ার্ড ভিত্তিক জনসচেতনতা ক্রিয়েট করে আমরা এই কাজগুলি করতে পারব। শুধু খাবার টেবিলেই নয়, উৎপাদন, পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণেও বিপুল পরিমাণ খাদ্য অপচয় হয়। এই পুরো বিষয়টি সমন্বয়ের মাধ্যমেই একমাত্র খাদ্য অপচয় রোধ করা সম্ভব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সুন্দরবনে খুলছে পর্যটনের নতুন দুয়ার। নভেম্বরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে আলিবান্দা ইকো ট্যুরিজম। প্রবেশ ফি নিয়ে ক্ষুব্ধ পর্যটন সংশ্লিষ্টরা। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আসমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির ৩ মামলার ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আগের সাক্ষীরা শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন। আর একদিন পরই দেশের আর্থিক খাতে যুক্ত হচ্ছে নতুন এক লেনদেন সুবিধা। এতদিন শুধু বিকাশ, নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে অর্থ লেনদেন করতে পারলেও 1 নভেম্বর থেকে টাকা পাঠাতে পারবে অন্য সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেও। তবে এমএফএস লেনদেনে বাড়বে ব্যয়। গ্রাহকরা এই খরচ কমানোর দাবি করলেও ব্যাংকাররা বলছেন বাড়তি টাকা দিয়েই নিতে হবে বাড়তি সুবিধা। এই অবস্থায় গ্রাহক সুরক্ষা অগ্রাধিকার দিয়ে আগামীর পরিকল্পনা সাজানোর কথা বলছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশে 2011 সালে চালু করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবা, যার মাধ্যমে নগদ অর্থ জমা, উত্তোলন, প্রবাসী আয় পাঠানো, কেনাকাটা ও বিভিন্ন বিল দেওয়া সহ নানা সেবা নিতে পারেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য, দেশে মোট এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা 14,64 লাখের বেশি। প্রতি মাসে এইসব অ্যাকাউন্টে ক্যাশ ইন, ক্যাশ আউট, পেমেন্ট, বিল পে সহ বিভিন্নভাবে মোট লেনদেন হয় প্রায় 1.5 লাখ কোটি টাকা। বর্তমানে এমএফএস সেবাদাতা কোনো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লেনদেন করতে পারলেও এক সেবাদাতা অন্য এমএফএস এ লেনদেন করতে পারেন না। তবে আগামী 1 নভেম্বর থেকে চালু হচ্ছে এমএফএস লেনদেন সুবিধা। এক্ষেত্রে প্রতি হাজারে টাকা পাঠাতে চার্জ পড়বে 8.5 টাকা, আর ব্যাংক থেকে এমএফএস এ খরচ 1.5 টাকা। এছাড়া ব্যাংক থেকে পিএসসিতে হাজারে মাত্র 2 টাকা চার্জ দিতে হবে। তবে আগের মতোই থাকছে প্রতিষ্ঠান ভেদে উত্তোলন বা ক্যাশ আউট চার্জ। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্ত গ্রাহক ভোগান্তি কমালেও বাড়বে ব্যয়। বিকাশটা অ্যাভেলেবেল থাকলেও নগদটা অ্যাভেলেবেল থাকে না, সেই ক্ষেত্রে তো ভালোই সুবিধা করবে। 8 টাকা 50 পয়সা না করে আপনার 4 টাকা পর্যন্ত করা যায়, এর পর্যন্ত করলে ভালো হয়। ট্রান্সফারের জন্য আবার আলাদা একটা চার্জ। নগদ পাওয়া যায়, নগদ পাওয়া গেলে বিকাশ পাওয়া যায় না, বিকাশ পাওয়া গেলে রকেট পাওয়া যায় না। এক্ষেত্রে তারা টাকাগুলো লেনদেন উঠানোর জন্য অনেক দূরে যাইতে হয়। আগে যদিও সিস্টেমটা ছিল না, তো এখন এই সিস্টেমটা চালু হওয়াতে অবশ্যই ভালো হবে। বাড়তি সুবিধা পেতে গ্রাহককেই বাড়তি ব্যয়ের চাপ নিতে হবে বলে দাবি ব্যাংকারদের। নগদ টু বিকাশ কিংবা বিকাশ টু নগদ পাঠানোর জন্য যে কনভিনিয়েন্সটা হবে, সেই কনভিনিয়েন্সটা কিন্তু আপনি ওই অর্থের মূল্যে আপনি কিন্তু এটা অ্যাসেস করতে পারবেন না। যাদের কনভিনিয়েন্সটা মুখ্য তারা এটা নেবে, যাদের কাছে মনে হচ্ছে না কস্টটা মুখ্য তারা হয়তো দেখবে যে কোনটা বেটার। সুতরাং আমার মনে হয় এটা একটা যুগান্তকারী একটা উদ্যোগ হবে। বাংলাদেশ ব্যাংক বলছে ক্যাশলেস সোসাইটি গড়তে গ্রাহক স্বার্থ সামনে রেখেই সাজানো হচ্ছে আগামীর সব পরিকল্পনা। ক্যাশলেস সোসাইটি শতভাগ করা সম্ভব হয়তো বা না, কিন্তু লেস ক্যাশের দিকে আমরা আগাতে পারি। আমরা যত পারি ক্যাশের ব্যবহারটা কমে দিতে পারি। আগামী 1 নভেম্বর থেকে ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও এমএফএস প্রতিষ্ঠানগুলো এই লেনদেন শুরু করবে, যা একযোগে শুরু হবে সারা দেশে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 109, বেশিরভাগই শিশু। বিশ্বজুড়ে নিন্দা। ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতে তেল আবিবের নিষেধাজ্ঞা।
ভেঙে পড়েছে খুলনা মহানগরীর সড়ক ব্যবস্থাপনা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অবৈধভাবে সড়ক, ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং, সিগন্যাল লাইট না থাকা, ট্রাফিক সংকট সহ নানা কারণে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে বাড়ছে যানজট। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। নেয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। সকাল 10টায় খুলনা নগরীর পিটিআই মোড়ে এমন চিত্র। শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও ক্লিনিকের ভিড়ে সরগরম এলাকা। ড্রেন সংস্কারের কাজে সড়কের এক পাশ বন্ধ, ফলে সরু রাস্তায় নিত্যদিনই যানজট। গল্লামারী সেতু এলাকার অবস্থা আরো ভয়াবহ। বছরের পর বছর নির্মাণ কাজ চললেও সেতুটি এখনো অসম্পূর্ণ। একমুখী চলাচল ও অনিয়ন্ত্রিত টার্নিংয়ে জট বেড়েছে আরো। একই চিত্র সোনারাঙ্গা, শিববাড়ি, ডাকবাংলা মোড়, দৌলতপুর সহ অন্তত ডজন খানেক স্থানে। অনিবন্ধিত ইজি বাইক, ধীরগতির উন্নয়ন কাজ, যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে চরম ভোগান্তিতে নাকাল নগরবাসী। রাস্তায় চলাচলে খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে। অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তেছে, প্রত্যেক মোড়ে মোড়ে অসম্ভব ভিড় হয়ে যাচ্ছে। সব জায়গায় এত জ্যাম হয়ে গেছে যে স্কুলে যেতে অসুবিধা। একটা রোগী নিয়ে যাইতে গেলেও তো মনে করেন সমস্যা হয়ে যায়। এসব সমস্যার পাশাপাশি নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাও চরম দুরবস্থায়। 15 বছর আগে স্থাপিত সিগন্যাল লাইটগুলো 5 বছর ধরে অকেজো। ফলে ম্যানুয়ালভাবে যান চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। খুলনা মেট্রোতে সবই ম্যানুয়াল। ট্রাফিক সিগন্যাল বা ডিজিটাল যে সিগন্যালের বিষয় থাকে সেগুলো এখানে নাই। এটা একটা অনেক বড় বিষয়। লোকবল সংকটের কথা জানিয়ে ট্রাফিক বিভাগের দাবি, যানজট কমাতে নিয়মিত উচ্ছেদ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তারা। আমরা বিভিন্ন জায়গায় ফুটপাতে যাতে বিভিন্ন দোকানপাট না বসে সেই জন্য আমরা উচ্ছেদের অভিযান অব্যাহত আছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, ট্রাফিক বিভাগ, সড়ক বিভাগ সহ সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগে নতুন করে পরিকল্পনা নেয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। সড়কের শৃঙ্খলা রক্ষা করতে চাই তাহলে ট্রান্সপোর্ট প্ল্যানিং এর উপরে জোর দিতে হবে এবং এটা খুলনা সিটি কর্পোরেশন, কেএমপি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এটা করতে হবে। ট্রাফিক বিভাগের তথ্য মতে খুলনা মহানগরে গড়ে প্রতিদিন লক্ষাধিক যানবাহন চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নভেম্বরে সুন্দরবনে খুলছে আরও একটি নতুন দুয়ার। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে আলীবান্দা ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্র। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন বিভাগ। তবে একই বনে 2 ধরনের প্রবেশ ফি নির্ধারণে ক্ষুব্ধ ট্যুরিজম ব্যবসায়ী ও দর্শনার্থীরা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2022-23 অর্থ বছরে আলীবান্দা ইকো ট্যুরিজম সেন্টারের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে সেখানে তৈরি করা হয়েছে 6 তলা ভবনের সমান উচ্চতার একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের বিস্তৃত সবুজ দৃশ্য দেখা যাবে। রয়েছে 1.5 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে। এছাড়া রয়েছে মিষ্টি পানির পুকুর, কুমির ও হরিণ রাখার শেড, জেটি, বিশ্রামাগার, পর্যটকদের নিরাপত্তা রক্ষায় বনরক্ষী ও স্থানীয় গাইড। বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে নদীপথে মাত্র 40 মিনিটে পৌঁছানো যাবে আলীবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্রে। নভেম্বরের প্রথম দিকেই আনা হবে হরিণ ও কুমির। তবে সুন্দরবনের করমজল প্রযোজন কেন্দ্রে 46 টাকা ফি নেওয়া হলেও আলীবান্দা ট্যুরিজম কেন্দ্রের জন্য নির্ধারণ করা হয়েছে 345 টাকা। এ কারণে ক্ষুব্ধ দর্শনার্থী ও ট্যুরিজম ব্যবসায়ী। প্রবেশ ফি কমিয়ে দর্শনার্থীদের ওঠানামার জন্য আরও 2টি পন্টুন নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। এখানে সরকারি রাজস্ব খুব প্রচুর বেশি। করমজলের নেয় 46 টাকা, এখানে জন প্রতি 345 টাকা। সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় যাতে টুরিস্টের জায়গার প্রতি আগ্রহ বেশি হয়। ট্যুরিজমটা চালু হলে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। শরণখোলা বাজারে একটা পল্টন এবং ঘাট চাচ্ছি পর্যটকদের ওঠানামার কারণে, কারণ পর্যটকরা যখন ওঠানামা করে তখন অনেক ক্ষেত্রে নদীতে পড়ে যায়। তো এই প্রতিবন্ধকতা আমরা দূর করতে চাচ্ছি। প্রবেশ ফি কমানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস বন বিভাগের। নভেম্বরেই আমরা হরিণগুলো ওখানে নিয়ে যাব। হরিণ এখন জনগণ দেখতে পারবে। কুমিরটা হতে একটু সময় লাগবে, কিন্তু কুমিরেরও আমরা পুকুর করেছি, আমরা তো আরেকটু সময় নেব। সুন্দরবনে আলীবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্র সহ মোট 4টি নতুন ট্যুরিজম সেন্টার নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। 12 দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে 13তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। এই মুহূর্তে আগারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি আর খাতের মানোন্নয়নে বাংলাদেশে শুরু হচ্ছে আজ থেকে 13তম
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। এই মেলাতে বাংলাদেশ ছাড়াও মোট 12টি দেশ অংশগ্রহণ করছে। আগারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এই মেলাটি আজকে থেকে শুরু হচ্ছে এবং এরই মধ্যে সকাল 10টায় মেলার গেট খুলে দেওয়া হয়েছে এবং সকাল 11টার দিকে এখানে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে এবং সেখানে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকী উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন এখানকার যারা আয়োজক টুয়াব অর্থাৎ বাংলাদেশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অপারেটর্স। তারা বলছেন যে এই মেলাটি মূলত মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে বাংলাদেশের এই খাতে বাংলাদেশের যতটা উন্নয়ন প্রয়োজন সেসব উন্নয়নে মানুষের মাঝে উৎসাহ সৃষ্টি করার ক্ষেত্রে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা জানি যে 12টি দেশ বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালদ্বীপ এইসব দেশের ট্রাভেলস এবং ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর্স এবং দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, মোটেল এই সকল প্রতিষ্ঠান কিন্তু এই মেলায় অংশগ্রহণ করছে এবং তারা নানান অফারের কথাও বলছেন। কেউ নানান অপারেটর্সরা ক্যাশব্যাক অফারের কথা বলছেন এবং এই মেলাটি আগামী 3 দিন চলবে। এখানে সাধারণ যারা ভোক্তা আছেন বিশেষ করে ট্রাভেল এবং ট্যুরের সাথে সংশ্লিষ্ট তারা আসলে এখান থেকে নানা ধরনের সুবিধা পাবেন এবং এই মেলায় আসলে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের পর্যটন খাতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই মেলাটি অনেক গুরুত্ব বহন করে এবং এইটি আগামী 3 দিন চলবে। তো এই ছিল আমার কাছে এই মেলার সবশেষ খবর এখন পর্যন্ত। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে মেলা প্রাঙ্গণে। বাণিজ্য যুদ্ধের মধ্যেই বৈঠকে মিলিত হলেন দুই বিশ্ব নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। দেশ দুটি বন্ধু ও অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন শি। গাজা যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করেন তিনি। অন্যদিকে শিকে দক্ষ আলোচক এবং শক্তিশালী নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। অবশেষে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী দেশের রাষ্ট্রপ্রধান। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে দীর্ঘ 6 বছর পর কুশল বিনিময়ের মধ্য দিয়ে একে অপরকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। চীনের প্রেসিডেন্টকে দক্ষ আলোচক এবং শক্তিশালী নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে হামাস, ইসরায়েল ও থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন শি। আলোচনা শুরুর আগে ট্রাম্প বলেন, সব বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দৃষ্টিভঙ্গি এক না হলেও তারা বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত শীর্ষ মার্কিন ও চীনা কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ধারাবাহিকতায় আজও তারা কিছু বিষয়ে একমত হতে পারেন। এমনকি নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। চীনা প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র ও চীন ভালো বন্ধু ও অংশীদার হতে পারে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী উচ্চ পর্যায়ের এই বৈঠকে বিরল খনিজ, তাইওয়ান ইস্যু এবং কৃষিখাতে শুল্ক নিয়ে আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টিকটক নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে ট্রাম্প আশা করেছেন বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবেন। সামরিক বিমান ঘাঁটিতে বৈঠক শেষে বুসান ছাড়েন দুই বিশ্ব নেতা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 109 জনে, যাদের মধ্যে 46 শিশু রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এক বিবৃতিতে ফ্রান্স বলেছে, গাজায় যুদ্ধবিরতি চরম হুমকিতে আছে। হামাস উপত্যকার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশের পরও এমন হামলাকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এছাড়া হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ইরান ও জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। এবারের যুদ্ধবিরতি স্থায়ী হবে এমন আশায় বুক বেঁধে থাকা ফিলিস্তিনিদের রক্তে আবারও লাল হলো গাজা। চুক্তি লঙ্ঘন করে আকাশপথে চালানো ইসরায়েলি হামলায় বেড়েছে হতাহতের সংখ্যা। হাসপাতালে আবারও ভিড় আহতদের। ফের কান্নায় ভারী হয়ে উঠছে উপত্যকা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, চুক্তি ভেঙে এ ধরনের হামলা হতাশাজনক। তিনি বলেন, গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হামাস। কাতার চেষ্টা করছে তাদের অস্ত্র ত্যাগে রাজি করাতে। ইসরায়েলি হামলার পর ফ্রান্স উদ্বেগ জানিয়ে বলেছে, গাজায় যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে। এক বিবৃতিতে তারা জানায়, গাজার স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়া ভূমিকা রাখার চেষ্টা করছে প্যারিস। ইরান বলেছে, ইসরায়েল গাজা ও লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে বাধা দিতে চায় তেল আবিব।
গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতি বজায় রাখার ও মানবিক সহায়তা ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চলমান কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেছেন। এদিকে গাজায় ফের হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখেই ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতসের দাবি, কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সঙ্গে রেড ক্রসের সদস্যরা দেখা করলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে। গোয়েন্দাদের কাছে এমন তথ্য আছে। তার এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে এটি বন্দীদের মানবাধিকারের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐক্যমত্য কমিশনের সুপারিশে উত্তপ্ত রাজনীতি। সনদের স্বয়ংক্রিয় প্রতিস্থাপন সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলছেন আইনজ্ঞ। অনড় থাকলে ভোট অনিশ্চয়তায় পড়ার শঙ্কা। উত্তরা থেকে মতিঝিল সম্পূর্ণ রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক। ফার্মগেট বিজয় সরণি অংশের বিয়ারিং প্যাড পরীক্ষা। এবং শাহজালালের আগুনের দায় নিচ্ছে না কোনো সংস্থা। একে অপরের ওপর দায় চাপাচ্ছে সিভিল এভিয়েশন, বিমান ও কাস্টমস। সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ।